প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? আফরানের সামনে হাত জোড় করে বলল সাবিহা। সাবিহার কোনো কথা শুনল না আফরান। সাবিহার চুলের মুঠি ধরে রুমে টেনে নিয়ে গেল আফরান। রুমে এনে সাবিহাকে ফ্লোরে ছুঁড়ে ফেলল আফরান। আ করে চিৎকার করে উঠল সাবিহা। তখনই আফরান ওকে প্যান্টের বেল্ট খুলে মারা শুরু করল। সাবিহা ব্যথায় কুকরাতে থাকল আর চিৎকার করে বলতে থাকল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর পারছি না, খুব ব্যথা পাচ্ছি। আধা ঘন্টা ধরে বেল্ট দিয়ে মারল আফরান সাবিহাকে, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে কাকে যেন ফোন করল। অন্যদিকে সাবিহা বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরে। সারা শরীর রক্তাক্ত হয়ে আছে তার। সকাল হলে সাবিহা নিজেকে বিছানায় আবিষ্কার করে। হালকা নড়তে গিয়ে দেখে তার হাতে স্যালাইন লাগানো। ব্যথায় সে নড়তে পারছে না। তারপর পাশ ফিরে দেখতে পেল আফরান বসে আছে তার এক হাত ধরে। তার এক হাত ধরে মুখ গুজে ঘুমিয়ে আছে সে। তার ঘুমন্ত চেহারাটা সত্যিই খুব মায়ায় ভরা। অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিহা আফরানের দিকে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় এই মানুষটাই তাকে কালকে জানোয়ারের মতো মেরেছিল। কোনো সুস্থ মানুষ কখনো এইভাবে কাউকে মারতে পারে না বিনা কারণে, মনে মনে বলল সাবিহা। অন্যদিকে আফরান জেগে ওঠে সাবিহাকে দেখে, বলে, এখন কেমন লাগছে? সাবিহা, আমি জানি আমি খুব খারাপ। খারাপ না হলে কি তোমাকে খুব মারতাম বলো? রাগলে আমার কি হয়ে যায় বুঝি না। নিজের রাগটা কেন যে কন্ট্রোল করতে পারি না। আর যখন কেউ তোমার দিকে নজর দেয় তখন তো আমার মাথাটা গরম হয়ে যায়। তখন মনে হয় তোমাকেও মেরে ফেলি। কাল যদি তুমি শাড়ি পরে তোমার ফ্রেন্ডের বিয়েতে না যেতে তাহলে কখনো এমন হতো না। মানে? শাড়িতে তোমার কোমর আর নাভিটা দেখা যাচ্ছিল। আর একটা ছেলে তোমার দিকে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি। এখন বুঝি আমি শাড়িও পরতে পারবো না? না পারবা না? রেগে বলল আফরান। আমাকে বাসায় দিয়ে আসেন, বাসায় যাব আমি। আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলুন। নিয়ে যাব তুমি সুস্থ হলে। না, এখনই যাব আমি। আমার কথা কি তোর কানে যায় না? রেগে বলল আফরান। না, যায় না। আর আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ না যে ধমকাবেন এইভাবে। বউ হবি খুব তাড়াতাড়ি, কারণ তোর ওপর শুধু আমার অধিকার। পাগল আপনি একটা, চিৎকার করে বলল সাবিহা। আমি কখনো আপনার বউ হব না, কখনোই না। সাবিহা বলে চিৎকার করে রুমে গিয়ে ডাকতে শুরু করল আফরান। কিন্তু সাবিহা রুমে কোথায়ও নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল আফরান সাবিহাকে, কিন্তু কোথায়ও নেই সে। কোথায় গেল মেয়েটা এই অসুস্থ অবস্থায়, তা ভেবে চিন্তায় পড়ে গেল আফরান। চিৎকার করে আফরান ডাকতে লাগল সব সার্ভেন্টদেরকে। সবাই করে জিজ্ঞাসা করতে লাগল, সাবিহা কোথায়? আমি একটা কাজে বাহিরে গেছি আর তোমরা একটা মেয়েকে পাহারা দিয়ে রাখতে পারলে না? স্যার, আমরা পাহারা দিয়েছি ঠিকভাবেই। আর ম্যামকে আমরা কোথায়ও যেতে দেখেনি, একজন গার্ড বলল। তাহলে সাবিহা গেল কোথায়? রাগে ড্রয়িং রুমের সবকিছু ভাঙা শুরু করল আফরান। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভয়ে, কারণ সবাই জানে আফরানকে থামানোর সাহস কারো নেই। আফরান ফুলদানিটা ছুঁড়ে সামনের দিকে মারতে যাবে, তখনই সাবিহা সামনে এসে দাঁড়াল। সাবিহাকে দেখে আফরান টেনে ওকে রুমে নিয়ে চেপে ধরল দেয়ালের সাথে। আফরান চোখ দুটি রাগে লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন আগুনে জ্বলতেছে। সাবিহাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরেছে আফরান। সাবিহা যে ব্যথায় চোখ বন্ধ করে আছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই তার। কোথায় ছিলে তুমি? ধমক দিয়ে জিজ্ঞাসা করল আফরান। খুব লাগছে আমার, প্লিজ ছাড়ুন আমাকে। আগে বল, আমার অনুমতি ছাড়া কোথায় গিয়েছিলে তুমি?
রেগে ছাদে গিয়েছিলাম। রুমে কেমন যেন দম আটকে যাচ্ছিল, তাই খোলা আকাশের নিচে গিয়েছিলাম। এখন প্লিজ ছাড়ুন আমাকে, ক্ষত জায়গায় আর কত আঘাত করবেন। সাবিহার কথায় আফরান সাবিহাকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করল। সিগারেটের গন্ধ পেয়ে সাবিহা বারান্দায় গিয়ে বলতে শুরু করলে, এইসব বাজে অভ্যাস আপনার মতো ছেলেদেরই হয়। এখন খাওয়া বন্ধ করে দিন, তাহলে সুস্থ থাকবেন, এইসব খেলে অসুস্থ হয়ে পড়বেন। আফরান সিগারেটটা ফেলে দিয়ে সাবিহাকে বলল, তুমি কবে থেকে আমার জন্য এত চিন্তা কর? আপনার জায়গায় অন্য কেউ হলেও এই কথাটা বলতাম। অন্য কেউ মানে? রেগে গিয়ে। কেউ না। সাবিহা ভয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঢুকল। আফরান ওয়াশরুমের দরজায় নক করে বলল, তাড়াতাড়ি বের হয়ে নিচে খেতে আসো, না হলে খুব খারাপ হবে। আপনি আর কি ক্ষতি করবেন আমার মেয়ে আফরান? আপনার কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। আমি আপনাকে কখনো ভালোবাসব না, কখনো না। আপনিও বুঝবেন একদিন ভালোবাসা না পাওয়ার কষ্ট। মনে মনে বলল সাবিহা। সাবিহা নিচে এসে দেখল আফরান খাবার নিয়ে বসে আছে। সাবিহা ও চেয়ার টেনে বসে পড়ল। তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে বাসায় নিয়ে যাব। সত্যি? খুশি হয়ে? খুশি হওয়ার কিছু নেই। তোমার বাবার সাথে দেখা করে আমার সাথে আবার চলে আসবা তুমি। মানে? অবাক হয়ে। মানেটা খুব সোজা। এখন থেকে তুমি আমার বাসায় থাকবা। থাকব না আমি, কখনো না। যদি আর একটা কথা বেশি বল তাহলে তোমার আম্মুর চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সাবিহা আর একটা কথাও বলল না, কারণ তার আম্মুর চিকিৎসা যে খুব গুরুত্বপূর্ণ। তার আম্মুর কিছু হলে বাঁচবে না সে। সাবিহা বাসায় এসে জড়িয়ে ধরল তার বাবাকে। তার বাবা তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর সাবিহাকে জিজ্ঞেস করল, স্যার আসেনি তোর সাথে? তুই কি একা এসেছিস মা? না বাবা, তোমার স্যার আসছে তো। বাহিরে আছে। ওই তো স্যার আসছে বলল সাবিহার বাবা ফরিদ সাহেব। স্যার কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। জি বলুন স্যার। সাবিহা ভিতরে যাও বলল আফরান। ভিতরে যাব কেন? আমি এইখানেই থাকব। ভিতরে যেতে বলছি, ভেতরে যাও, ধমক দিয়ে আফরান। সাবিহা ভয় ভিতরে চলে গেল। বানর হনুমান একটা আমাকে ধমক দেয় সব সময়। কি মনে করে নিজেকে? বানর কোথাকার, একা একা বীর বীর করে কথাগুলো বলল সাবিহা। আফরান চৌধুরী একজন নামকরা বিজনেসম্যান। কোনো কিছুর অভাব নেই তার। সব সময় তার সাথে 10-12 জন বডিগার্ড থাকে। সে বডিগার্ড নিয়ে চলাফেরা করতে পছন্দ করে না, কিন্তু তার মায়ের আদেশ সবসময় সাথে বডিগার্ড রাখতে হবে। কারণ এত বড় বিজনেসম্যান, শত্রুরত আর অভাব নেই। মায়ের আদর্শ ছেলে সে। বাবা ছোট থাকতেই মারা গেছেন, তখন থেকেই মায়ের আদরে বড় হয়েছে সে। সাবিহা একজন সাধারণ পরিবারের মেয়ে। সাবিহার মা অসুস্থ, প্যারালাইজড। তার বাবাই তার দেখাশোনা করে। তার যেই অফিসে জব করে সেই অফিসের বস হল আফরান। আফরান, আপনাকে বলেছিলাম যে সাবিহা যেন বাড়ির বাহিরে না যায় যতদিন না আমাদের বিয়ে হচ্ছে ততদিন, কঠোরভাবে বলল। সরি স্যার। আসলে ও খুব অনুরোধ করছিল তাই আর না করতে পারিনি। নিচের দিকে তাকিয়ে কথাটা বলল ফরিদ সাহেব। আর কখনো আমার পারমিশন ছাড়া আমার হবু বউ যেন বাড়ির বাহিরে না যায়। আজকে ক্লিয়ার করে বলে গেলাম। ওকে স্যার, আর এমন হবে না। আরেকটা কথা শুনুন। জি স্যার বলুন। আপনার বাড়ির সামনে এখন থেকে আমার 4 জন বডিগার্ড থাকবে। আর যেন কোনো ভুল না হয়। ওকে স্যার। ওফ, ওই বানরটা এতক্ষণ ধরে কি কথা বলছে বাবার সাথে?
বিড়বিড় করে বলল সাবিহা। বানরটা বুঝি তোমাকে খুব বেশি জ্বালায়? কি হলো, এখন চুপ করে আছো কেন? আসলে আসলে কি শুনি? আসল, একটু দূরে যান প্লিজ। ভয়? কেন দূরে যাব কেন? কথা বলতে বলতে একদম সাবির কাছে চলে আসল আফরান। সাবিহা ভয় পিছনে যেতে যেতে একদম দেয়ালে গিয়ে পিঠ ঠেকল। আফরান সাবিহার ঠোঁটের দিকে আস্তে আস্তে এগিয়ে আনল নিজের ঠোঁট। তারপর সাবিহার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। 10 মিনিট পর সাবিহাকে ছাড়ল আফরান। সাবিহা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, মাগো মা, আমার ঠোঁটটা খেয়ে ফেলল রাক্ষসটা। আমি রাক্ষস? রেগে? না না, আপনি তো খুব ভালো আর খুব স্মার্ট। সব মেয়েরা তো আপনার জন্য অনেক পাগল। আপনার নাম শুনলেই তো আমার ফ্রেন্ডরা খুশিতে পাগল হয়ে যায়। তাই না কি? সাবিহার দিকে ঝুঁকে বলল। তাই। আফরান সাবিহাকে কিছু বলতে যাবে তখনই সাবিহার ফোনটা বেজে উঠল। আফরান সাবিহার ফোনের দিকে তাকিয়ে দেখল আশফাতের নাম। আশফাত সাবিহার বয়ফ্রেন্ড। আশফাতকে সাবিহা খুব ভালোবাসে, কিন্তু সাবিহাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে আফরান। সাবিহার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল আফরান। ফোনটা ভেঙে গেল। এ কি করলেন আপনি? তোকে কতবার বলছি যে ওর সাথে কোনো যোগাযোগ করবি না। তুই শুধু আমার। আর কান খুলে শুনে রাখো, কালকে আমাদের বিয়ে। রেগে সাবিহাকে বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে রাগে বের হয়ে গেল আফরান। আপনি বিয়ের আয়োজন করেন, কালই বিয়ে হবে। কিন্তু স্যার। কোনো কিন্তু না। রেগে বাড়ি থেকে বের হয়ে গেল আফরান। আফরান যাওয়ার পর ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল সাবিহা। কি করবে কিছু বুঝতে পারছে না সাবিহা। ও যে আশফাতকে ভালোবাসে। আশফাতকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না সে। মোবাইলটা তো আফরান ভেঙে ফেলেছে, এখন কিভাবে ফোন দিবে সে আশফাতকে? হঠাৎ তার মাথায় আসল বাবার ফোন দিয়ে কল দিবে, কিন্তু তার বাবা যে শুধু আফরান অর্থাৎ স্যারের কথা শুনে। তার বাবা কি দিবে তাকে? যেভাবেই হোক আশফাতকে ফোন করতে হবে, না হলে যে কাল আফরান ওকে জোর করে বিয়ে করে ফেলবে। সাবিহা তার বাবার রুমে এসে মোবাইল খুঁজতে লাগল। তারপর মোবাইলটা বিছানার ওপর দেখতে পেল। তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে আশফাতের নাম্বারে ডায়াল করল সাবিহা। হ্যালো। হ্যালো আশফাত, আমি সাবিহা। হ্যাঁ সাবিহা বলো। তুমি আমার ফোন রিসিভ করনি কেন? আর তোমার নাম্বার বন্ধ দেখাচ্ছে কেন? আশফাত কান্নায় ভেঙে পড়ল সায়নী। তুমি কান্না করছো কেন? স্যার আমাকে কালকেই বিয়ে করবে বলছে। বাবাকে বলেছে বিয়ের আয়োজন করতে। আর এইটা বাবার নাম্বার। তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তুমি যেইভাবেই পার আজকে রাত 11টার দিকে তোমাদের বাড়ির পিছনের রাস্তায় থেকো, আমি তোমাকে ওইখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। আশফাতের কথা মতো সাবিহা রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট পরে আশফাত আসল। আশফাতকে দেখে সাবিহা খুশিতে এগিয়ে গিয়ে দেখল তার পাশে গাড়িতে একটি মেয়ে বসে আছে। মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় সাবিহা। মেয়েটি দেখতে খুব সুন্দর, কিন্তু কেমন যেন খারাপ ড্রেস পরে আছে মেয়েটি। সাবিহা আশফাতকে জিজ্ঞাসা করল, মেয়েটিকে? আমার গার্লফ্রেন্ড। মেয়েটির গালে কিস করে। তোমার গার্লফ্রেন্ড মানে? কান্না জড়িত কণ্ঠে। তুমি কি ভেবেছিলে তোমার মতো মেয়েকে বিয়ে করব আমি? হা হা হা, আমি তো শুধু তোর মতো মেয়েকে ব্যবহার করে ফেলে দেই। আর তুই কি জানিস, তুই তো আমার টাকার মেশিন ছিলি। মানে? অবাক হয়ে আফরান চৌধুরীকে জিজ্ঞেস করিস? আপাতত এখন আমার সাথে চল। তুই আমার সাথে গেলেই তো টাকা আসবে আমার কাছে।
না, কোথায় ও যাব না আমি, চিৎকার করে। বাসরে বউ সেজে বসে আছে সাবিহা। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে তার। বাসরে বউ সেজে বসে আছে সাবিহা। চোখ দিয়ে তার অশ্রু ঝরছে। কারো দরজা খোলার শব্দে সে সামনের দিকে তাকিয়ে দেখল আফরান প্রবেশ করছে রুমে। আফরানকে দেখে তার গলা শুকিয়ে গেল। আজকের হয়তো আফরান মেরাই ফেলবে ওকে। আফরান দরজা লাগিয়ে সাবিহার কাছে এসে বসল। সাবিহা আফরানকে দেখে ভয় ঘুটিসুটি মেরে বসল। আফরান সাবিহার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও পানিটা। সাবিহা ভয় ভয় গ্লাসটা আফরানের হাত থেকে নিয়ে একটানে খেয়ে ফেলল। আফরান সাবিহারকে জিজ্ঞাসা করল, আর খাবে কিনা? সাবিহা না করল। কেন, কালকে আশফাতের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে তুমি? রাগে। আমি ওকে ভালোবাসতাম তাই। ভয়। ও কি ভালোবাসে তোমায়? ও তো টাকাকে ভালোবাসে। কালকে আমি না গেলে ও তোমাকে বিক্রি করে দিতে তুমি জান? ও মেয়েদেরকে প্রেমের জালে ফেলে বুলিয়ে নিয়ে বিক্রি করে দেয়। কালকে আমি না গেলে তোর কি অবস্থা হতো জানিস? এতদিন যাবত তোকে প্রোটেক্ট করেছি ওর থেকে, আর তুই ওর সাথেই পালানোর চিন্তা করলি? সাবিহার চুলের মুঠি ধরে রাগে কথাগুলো বলল আফরান। আজকে তোকে এর জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি? কাপা গলায় বলল সাবিহা। ওয়েট। আফরান আস্তে আস্তে শরীরের পাঞ্জাবি খুলতে লাগল। কি করছেন আপনি এইসব? সাবিহাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আফরান ঝাঁপিয়ে পড়ল সাবিহার ওপরে। সাবিহা আফরানের সাথে না পেরে দমে গেল। সকালবেলা সূর্যের আলো সাবিহার চোখে এসে পড়ল। সাবিহা চোখ খুলে দেখল আফরান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর দেখাচ্ছে আফরানকে। হঠাৎই তার মনে পড়ে গেল কালকে রাতের কথাগুলো। কিভাবে পারল আফরান নিজের স্ত্রীর সাথে এমনভাবে জোর করে কিছু করতে? সাবিহা আফরানকে সরিয়ে শরীরে কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল তখন পিছনে থেকে আফরান এসে সাবিহার ভেজা চুলে মুখ ডুবাল। সরি। আপনি সরি কেন বলছেন স্যার? কালকে রাতে রাগে এইসব করে ফেলছি। তুমিই তো জানো আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। জানি কালকে রাতের জন্য রাগ করে আছো। আমি আর এমন করব না যতদিন না তুমি মন থেকে আমাকে মেনে নিবা। আরেকটা কথা শুনো। বলেন। আজকে থেকে আর স্যার বলবা না। আর তুমি তো জানো তুমি আমার আম্মুর অনেক পছন্দের মানুষ। আজকে আম্মু আসবে লন্ডন থেকে। তুমি আম্মুর সাথে ভালোভাবে কথা বলো আর আম্মু যেন কখনো না জানে তুমি আমাকে ভালোবাসো না। জানলে আম্মু খুব কষ্ট পাবে। ঠিক আছে। কথাগুলো বলে আফরান ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। সাবিহা একটা গোলাপি শাড়ি পরে খুব সুন্দর করে সেজে নিচে আসল নাস্তা বানাবে বলে। কিন্তু নিচে এসে দেখল সার্ভেন্টরা সবকিছু রেডি করে টেবিল সাজিয়ে রেখেছে। সাবিহা একজন সার্ভেন্টকে ডেকে বলল দুপুরের খাবার সাবিহা রান্না করবে। কিন্তু মেম, স্যার যদি জানে তাহলে খুব রাগ করবে। কেন? স্যার বলেছে আপনাকে যেন কোনো কাজ করতে না হয়। কিছু বলবে না স্যার। দুপুরের রান্না আমিই করব। তুমি এখন যাও। ওকে। আফরান নিচে এসে একটা চেয়ার টেনে বসল। সাবিহা ও বসল আফরানের পাশে। সাবিহা নাস্তা করছে আর চোখে বারবার আফরানকে দেখছে। খুব সুন্দর লাগছে আফরানকে কালো ব্লেজারে। আফরান নাস্তা শেষে সাবিহাকে বলল, একটা জরুরি মিটিং আছে। দুপুরে চলে আসব। তুমি নিজের খেয়াল রেখো। আফরান দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে সাবিহার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি তোমাকে অনেক বেশি বউ। কথাটি বলে আফরান চলে গেল আর সাবিহা সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল।
দুপুরের রান্না শেষ করে সাবিহা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এল। সাবিহা নিচে আসতেই না আসতেই কলিং বেলের আওয়াজ তার কানে ভেসে এল। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। সাবিহা দরজার দিকে তাকিয়ে দেখল জাহানারা চৌধুরীকে, অর্থাৎ আফরানের আম্মুকে। সাবিহা তাড়াতাড়ি করে লম্বা ঘুমটা দিয়ে এগিয়ে গেল তার শাশুড়ির কাছে। সাবিহা তার শাশুড়িকে সালাম করল। তার শাশুড়ি তাকে দেখে খুব খুশি। কেমন আছেন মা? সাবিহা: ভালো আছি। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি মা, আর এখন তো আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছি। তোকে আমার ছেলের বউ হিসেবে দেখে খুব খুশি রে আমি মা। যেদিন তোকে প্রথম তোর মামাতো বোনের বিয়েতে দেখেছিলাম সেই দিন থেকেই ভেবে রেখেছিলাম তুই হবি আমার ছেলের বউ। আর যেদিন আমার ছেলে তোকে দেখেছিল সেদিনই ও তোর একটা ছবি এনে আমাকে দেখিয়েছিল যে ও এই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। পরে ছবিটি হাতে নিয়ে দেখি আমার আর আমার ছেলের পছন্দ এর মানুষটা তুই। আমার ছেলেটা খুব ভালোবাসে তোকে খুব বেশি। ও জীবনে। সাবিহার শাশুড়ি আর কিছু বলতে যাবে ঠিক তখনই একটা ছেলে এসে বলল, আমি যে কারো সাথে এসেছি সেই খেয়াল কি কারো আছে? আরে থাকবে না কেন? তোর কথা কি আমি ভুলতে পারি? মামি তুমি তো ছেলের বউ পেয়ে একদম ভুলে গেছো আমাকে, আর আমি এত কষ্ট করে লন্ডন থেকে আসলাম তোমার সাথে। ভেঙচি দিয়ে। আরে না, পরিচয় করিয়ে দেই বৌমার সাথে। আমি পরিচয় হয়ে নিচ্ছি তোমার বৌমার সাথে, তুমি করিয়ে দিতে হবে না। ঠিক আছে, ওপরে যাচ্ছি আমি। ঠিক আছে মা, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন খেতে। সাবিহা: ঠিক আছে বৌমা। সাবিহার শাশুড়ি ওপরে চলে গেল। হাই, আমি সোহরাব। সাবিহার দিকে হাত বাড়িয়ে। আমি সাবিহা। সোহরাবের সাথে হাত মিলিয়ে। ওফ, আমাদের দুইজনের নাম এক অক্ষর দিয়ে। হুম, আপনি স্যারের ফুফাতো ভাই তাই না? এই স্যারটা আবার কে? আফরান। ওনাকে আমি স্যার বলে ডাকি। ওহ, বাই ব্যাপারে ওয়ে। তুমি খুব সুন্দর। ওহ, ফ্ল্যাট করছেন? ঘরে নাও এইটাই। আর দেবর হিসেবে ভাবির সাথেই করা যায়। আচ্ছা, হাতটা কি আর ছাড়বেন না? ও হ্যাঁ, সরি, খেয়াল ছিল না। ইটস ওকে। এত সুন্দর পরী সামনে থাকলে খেয়াল থাকবে কিভাবে, মনে মনে বলল সোহরাব। এতক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে সোহরাব আর সাবিহার হাত ধরে কথা বলার কাণ্ড দেখছিল আফরান। রাগে ওর চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। সাবিহা আফরান না দেখেই ওপরে চলে গেল। সোহরাব আফরানকে দেখে জিজ্ঞেস করল, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি তোর সাথে। ওকে। আফরান রুমে এসে দেখে সাবিহা চুল আছড়াচ্ছে। আচমকা আফরান সাবিহার চুলের মুঠি ধরে টান দিয়ে সাবিহাকে ওর কাছে নিয়ে আসল। আচমকা আফরান সাবিহার চুলের মুঠি ধরে সাবিহাকে টেনে ওর কাছে নিয়ে আসল। লাগছে খুব। প্লিজ ছাড়ুন। আর আমার যে বুকে লাগছে। রেগে। মানে তুই বুঝছ না? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। না বুঝার ভান ধরছ তুই? তোর সাহস হলো কি করে সোহরাবের সাথে হাত মিলিয়ে কথা বলার? আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু ও আপনার ফুফাতো ভাই, তাই ভাবি হিসেবে একটু পরিচয় হয়েছি। আর আপনার চিন্তা এত নিচুতে? ছি ছি। আফরানকে ধাক্কা দিয়ে সরতে গেলে আফরান সাবিহাকে আরো শক্ত করে চেপে ধরল। আমি তোকে ভালোবাসি। আর তুই আমার বউ। তুই শুধু আমার। অন্য কেউ তোর সাথে কথা বলা দূরের কথা, তোর দিকে নজর দিলই আমি তার চোখ তুলে ফেলব। কথাটা বলেই আফরান সাবিহার চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরল আর সাবিহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। খুব জোরে সাবিহার ঠোঁটে কামড়াতে লাগল। কিছুক্ষণ পর সাবিহাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল।
সাবিহার আয়নার সামনে গিয়ে দেখল তার ঠোঁট দুইটা রক্তাক্ত হয়ে আছে। সাবিহা ঠোঁটে হাত বুলিয়ে বলতে শুরু করল, কেমন রাক্ষস ছেলে, আমার ঠোঁট দুইটা কামড়িয়ে খেয়ে ফেলছিল। খাইনি, কিন্তু বেশি করলে খেয়ে ফেলব। আফরানের কথায় চমকে উঠল সাবিহার, আর কেমন যেন লজ্জা লাগছিল। কথাটা ভেবে মনের অজান্তেই হাসতে লাগল সাবিহা। আফরানের ডাকে ঘোর কাটল তার। তাড়াতাড়ি করে লাল কালার লিপস্টিক দিল ঠোঁটে, যেন কেউ দেখলে বুঝতে না পারে। নিচে নেমে এসে দেখল আফরান তার মায়ের সাথে কথা বলছে। সাবিহা সবাইকে ডাকল খাবার খাওয়ার জন্য। সবাই এসে দেখল টেবিলে অনেক খাবার আর খুব সুন্দর করে সাজানো। খাবারগুলো থেকে খুব সুন্দর স্মেল আসছিল। এত খাবার কে রেঁধেছে? আফরান। মা, তুমি রেঁধেছ? না, আমি তো এসেই উপরে রেস্ট নিতে চলে গেলাম। নিশ্চয়ই বৌমা রেঁধেছে। আফরান সাবিহাকে জিজ্ঞেস করল, তুমি রেঁধেছ? হুম। আচ্ছা, খেতে বসো। ওকে। আফরানের মা বলে ওঠল, সোহরাব কোথায়? এই তো আমি মামি। আচ্ছা, আই খেতে বসো এখন। আফরান আর সাবিহা পাশাপাশি বসেছে আর সোহরাব সাবিহার মুখোমুখি বসেছে। ইস, লাল লিপস্টিকে তোমার ঠোঁটগুলো খুব সুন্দর লাগছে। তোমার মুখটাও খুব মায়াবী দেখাচ্ছ। কি এমন মায়া আছে তোমার মধ্যে যে আমি আজকে প্রথম দেখেই তোমাকে তোমার মায়ে ডুবে গেছি? মনে মনে বলল সোহরাব। অপরদিকে আফরান লক্ষ্য করল সোহরাব না খেয়ে সাবিহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাগে দুচোখ ফেটে যাচ্ছিল আফরানের। ইচ্ছে করছিল সোহরাবকে মেরে ফেলতে। এখন সে এমন কিছুই করতে পারবে না, কারণ তার মা ব্যাপারটা বুঝতে পারলে খুব কষ্ট পাবে। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে সাবিহা তার শাশুড়ির রুমে গিয়ে অনেকক্ষণ তার শাশুড়ির সাথে কথা বলল। তারপর রুমে এসে দেখল আফরান ল্যাপটপে অফিসের কাজ করছে বিছানায় বসে। সাবিহা বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়ল, খুব ক্লান্ত লাগছিল তাই। সাবিহা, বলেন। বিকালে রেডি থেকো। কেন? কোথায় যাব? বিকালে তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। ওকে। কেন যে সাবিহার খুব ভালো লাগছিল আফরানের সাথে ঘুরতে যাওয়ার কথা শুনে। খুব সুন্দর একটা নীল শাড়ি পরে, দুহাত ভর্তি করে নীল চুড়ি পরে নীল সাবিহা। কেন আজ অনেক সাজতে ইচ্ছে করছে সাবিহার। চুলগুলো খোপা করে নিল। হঠাৎ ঘাড়ে কোমরে কারো স্পর্শ অনুভব করল সাবিহা। আফরান পিছনে থেকে জড়িয়ে ধরে সাবিহার ঘাড়ে কিস করল। সাবিহা শিউরে উঠল। কি করছেন? আদর করছি। দেখছ না? রেডি হতে দেন, না হলে তো বের হতে দেরি হয়ে যাবে। তুমি তো রেডি। একটু সোজা হয়ে দাঁড়াও। কেন? বিস্ফোরিত মুখ। আচ্ছা, দাঁড়াচ্ছি। আফরান সাবিহার খোপায় একটা বেলি ফুলের মালা গেঁথে দিল। সাবিহা খোপায় হাত দিয়ে বলল, বেলি ফুলের মালা কোথায় পেলেন? অফিস থেকে আসার সময় নিয়ে আসলাম। আফরান তার মুখটা সাবিহার কানের কাছে এনে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে বউ। তাড়াতাড়ি করে নিচে এসো। আপনাকেও খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সের মতো। সত্যিই খুব অসাধারণ লাগছে আপনাকে নীল পাঞ্জাবিতে। আচ্ছা, আমি আপনার প্রেমে পড়ে গেলাম না তো? মনে মনে বলল সাবিহা। সাবিহা আর আফরান একটা লেকের ধারে বসে আছে। আচ্ছা সাবিহা, একটা কথা বলবো? বলেন। তুমি আমার কাঁধে একটু মাথা রাখবা? হুম। সাবিহা আফরানের কাঁধে মাথা রেখে বসে থাকল। সাবিহা, হুম। আমি তোমাকে আজকে আমার জীবনের একটা কথা বলতে চাই। কি কথা? অবাক হয়ে। শুনো তাহলে। আমি একটা মেয়েকে খুব খুব বেশি ভালোবাসতাম। মেয়েটার নাম আয়েশা। ও আমাকে খুব ভালোবাসত। আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। তারপর কি হলো? একদিন আমি আর আয়েশা দুইজন মিলে খুব দুষ্টুমি করছিলাম।
হঠাৎ আয়েশা বলে ওঠল, আচ্ছা আফরান, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবে? তখন আমি ওকে সাথে সাথে একটা কষিয়ে থাপ্পড় দিল। ও কান্না করে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমিও ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কখনো আর হারিয়ে যাওয়ার কথা বলবে না, যদি বলো তাহলে কিন্তু আমি তোমার আগে হারিয়ে যাব। আয়েশা তখন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমন বলবো না। কিন্তু ও হারিয়ে গেল আমাকে রেখে। কিন্তু ও হারিয়ে গেল, কথাটা বলেই কেঁদে দিল আফরান। প্লিজ কাঁদবেন না। আফরানের মাথায় হাত বুলিয়ে কথাটা বলল সাবিহা। আচ্ছা আয়েশার কি হয়েছিল? ও এখন কোথায়? ও এখন আর এই পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে খুব দূরে চলে গেছে। সরি, কথাটা জিজ্ঞেস করে আমি হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। না, আমি নিজেই তো তোমাকে আজকে বলতে চাই সবকিছু। কি হয়েছিল আয়েশার? আয়েশার আর আমি কাজী অফিসে ওই দিন বিয়ে করে নিলাম, কারণ আমরা দুইজনকে হারাতে চাই না। আয়েশার পরিবার নেই, ও অনাথ আশ্রমে বড় হয়েছে। আর মাও আয়েশাকে খুব পছন্দ করত। যেই দিন আয়েশাকে বিয়ে করব সেই দিন মাকে ফোন দিয়ে বললাম, মা আমি আয়েশাকে আজকেই তোমার বাড়ির বউ করে নিয়ে আসতে চাই। কথাটা শুনে মা বলল, আমি অপেক্ষায় আছি বাবা তোদের বরণ করার জন্য। সেই দিন মায়ের সম্মতিতে আয়েশা আর আমি বিয়ে করে বাসায় আসলাম। মা খুব সুন্দরভাবে আয়েশাকে বরণ করে নিল। আয়েশা আমার মাকে একদম নিজের মা বানিয়ে নিয়েছিল, আর মাও নিজের মেয়ের মতো খুব ভালোবাসত আয়েশাকে। আমার আর আয়েশার খুনসুটি ভালোবাসায় আমাদের বিয়ের 5 মাস কেটে গেল। একদিন অফিস থেকে এসে দেখি আয়েশার শরীর খুব খারাপ। আমি আয়েশাকে বললাম ডক্টরের কাছে যাওয়ার জন্য, কিন্তু ও বারবার কথাটা এড়িয়ে যেত। কয়েকদিন পরে দেখলাম আয়েশা আরও অসুস্থ হয়ে পড়ল। ওর চোখের নিচগুলো একদম কালো হয়ে গেল। আমি ওকে জোর করে আমাদের পারিবারিক একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওকে। উনি আয়েশাকে দেখে বলল, আয়েশা মামুনি ওষুধগুলো খাচ্ছ তো ঠিকমতো? আয়েশা কিছু বলতে যাবে তার আগেই আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, ওষুধগুলো খাচ্ছে মানে আঙ্কেল আয়েশা কি আপনার কাছে আগে এসেছিল? আঙ্কেল আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলো নাই আফরানকে? আয়েশার তখন ফ্লোরে বসে কাঁদতে শুরু করল শুধু। আমি আয়েশা জিজ্ঞেস করলাম কি হয়েছে বলতে, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। ডাক্তার আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, আয়েশা আমাদের মাঝে বেশি দিন নেই। আমি ওনার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বেশি দিন নেই মানে? উনি বললেন, আয়েশার ক্যান্সার ধরা পড়েছে 1 মাস আগে। আয়েশা আর বড়জোর 2 মাস বাঁচবে। ডাক্তার আঙ্কেলের কথা শুনে আমার ভিতরটা কেঁপে ওঠল। আমি আয়েশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখন বুঝতে পারলাম ও কেন আমার সাথে ডাক্তারের কাছে আসতে চায়নি। সেদিন সারা রাস্তা গাড়িতে আয়েশাকে জড়িয়ে ধরে রাখলাম। আয়েশা একদম চুপ হয়ে আছে, কিছু বলছে না। আমি বাসায় এসে মাকে সবকিছু খুলে বললাম। মা শুনে খুব কান্না করতে লাগলো, আর আয়েশা জড়িয়ে ধরে বলতে লাগলো, আল্লাহ কেন আমার মেয়েটার সাথে এমন করল। সেই দিন থেকে মা সারাক্ষণ নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আমি আয়েশার খুব খেয়াল রাখলাম, কিন্তু মেয়েটা একদম চুপ হয়ে গেল। ইদানিং আয়েশার মাথার চুলও ঝরে পড়তে লাগল। আমার খুব প্রিয় জিনিস ছিল আয়েশার চুলগুলো। ও আয়নার সামনে দাঁড়িয়ে ওর চেহারা আর চুলগুলো ধরে কান্না করতে লাগল। আমি আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, তারপর ওকে সামনে ফিরিয়ে ওর কপালে একটা চুমু এঁকে দিল। ও তখন আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল, আমি বাঁচতে চাই আফরান, আমি মা আর তোমার সাথে সুখে থাকতে চাই। ওর সামনে আমার কষ্টগুলো আমি দেখাতাম না। আমি যে ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। ওর কিছু হলে যে আমার শ্বাস থেমে যাবে। আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, তোমার কিছু হবে না,
তুমি আমার আর মার সাথেই থাকবে অনেক সুখে। আয়েশার চিকিৎসার জন্যে সিঙ্গাপুর ডক্টরদের সাথে যোগাযোগ করলাম। ওনারা বলল আয়েশা নিয়ে চেক আপ করাবে, তারপর রিপোর্ট চেক করে বলবে যে আয়েশাকে বাঁচানো যাবে কিনা। আমি আর সময় নষ্ট করতে চাইনি, ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে পরের দিনই প্লেনের টিকিট বুক করে ফেললাম। আয়েশার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেল, বিছানা থেকে উঠতে পারত না। রাতে আয়েশাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে ওর পাশে বসলাম আর ওর হাতটা ধরে বললাম, আয়েশা কাল সকালে আমরা সিঙ্গাপুর যাচ্ছি তোমার ট্রিটমেন্টের জন্য। আমি যাব না, আমি চাই বিদেশের মাটিতে আমার মৃত্যু হোক। আয়েশা প্লিজ এইসব কথা আর কখনো বলবা না। আমি তোমাকে ছাড়া বেঁচে থেকেও জ্যান্ত লাশ হয়ে যাব, আর তুমি বাঁচবে, কিছু হবে না তোমার। একটা কথা বলি? বলো। আমি মরে গেলে মিষ্টি দেখে একটা মেয়েকে বিয়ে করে নিও। আমি চাই না বাকি জীবনটা তুমি আমার মৃত্যুর শোকে একা কাটাও। প্লিজ তুমি আমার কাছে ওয়াদা করো নিজের খেয়াল রাখবা আর ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করবা। ওয়াদা করো। চুপ করো, তুমিই থাকবা আমার সাথে সারা জীবন। আর শোনো না, তুমি না বললা আমাদের মেয়ে হলে তুমি নাম রাখবা আয়ানা। আমাদের সব স্বপ্ন পূরণ হবে, তুমি ভালো হয়ে যাবে। কথাগুলো বলে আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে মার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলাম। চেক আউট শেষ করে প্লেনের উঠলাম। আয়েশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সিঙ্গাপুর এসে আয়েশাকে নিয়ে একটা হোটেলে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে আয়েশাকে খাইয়ে দিল ম। তারপর আমি খেয়ে ওকে নিয়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর আয়েশাকে চেক করলেন আর অনেকগুলো টেস্টা দিল। নার্স আয়েশাকে নিয়ে গিয়ে সব টেস্ট করিয়ে আনলেন। আমি বাংলাদেশের রিপোর্টগুলো ডাক্তারকে দেখালাম, আর টেস্ট করা নতুন রিপোর্টগুলো নার্স দিয়ে গেলেন। ডাক্তার রিপোর্টগুলো দেখে বললেন আয়েশা আর বাঁচবে না। ক্যান্সার লাস্ট স্টেজে, এখন আর কোনোভাবেই ট্রিটমেন্ট করে আয়েশাকে বাঁচানো সম্ভব না, বড়জোর আর 1 সপ্তাহ বাঁচবে আয়েশা। ডাক্তারের কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। সত্যিই কি হারিয়ে ফেলব আমার আয়েশাকে? বিশ্বাস হচ্ছিল না ডাক্তারের কথাগুলো। পিছনে তাকিয়ে দেখলাম আয়েশা নিশ্চুপ হয়ে চোখের জল ফেলছে। আমি আয়েশাকে কিছু বলতে যাব, তখন আয়েশা আমার হাত ধরে বলল, চলো আফরান হোটেলে চলো। এইখানে আমার দমটা বন্ধ হয়ে আসছে। হোটেলে এসে আয়েশা বিছানায় চুপ করে বসে রইল। আমি ওর পাশে গিয়ে ওর হাতের ওপর হাত রেখে বললাম, আয়েশা আমরা অন্য দেশে যাব, যেইখানে পারি তোমার ট্রিটমেন্ট করাবো। এইখানের ডাক্তার ভালো না, আমি তোমাকে লন্ডন নিয়ে যাব। এখনই সব ব্যবস্থা করছি। কথাগুলো বলে উঠতে যাব, তখনই আয়েশা আমার হাতটা ধরে আমাকে বিছানায় বসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আফরান বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। আমি জানি আমি আর বাঁচব না। প্লিজ যেই কয়টা দিন আছে আমি তোমাদের সাথে আনন্দে কাটাতে চাই। আমি একটুর জন্য ও মনে করতে চাই না যে আমি আর বাঁচব না। প্লিজ আফরান, দেবে তো এই কয়েকটা দিন আমাকে তোমার সাথে আনন্দে কাটাতে? কান্না করতে করতে বলল আয়েশা, দিব। আমরা কালকেই বাংলাদেশ ব্যাক করব। খুব আনন্দে থাকব আমি তুমি মা মিলে। পরের দিন বাংলাদেশ ব্যাক করলাম। মাকে আগে সব বলে রেখেছিলাম ফোনে। মা ও আয়েশার সাথে হাসি খুশি কথা বলতে লাগল। পরের দিন বিকালে আয়েশাকে নিয়ে এই নদীর ধারে ঘুরতে এলাম। ও আমার কাঁধে মাথা রেখে বসেছিল। তারপর ফুচকা খেলাম ওর সাথে। আমি ওর এলোমেলো চুলগুলো খুব মিস করতাম। ও একদিন রাতে আমার বুকে মাথা রেখে বলতে লাগল, আচ্ছা তুমি এখন আমার মাথায় আর আগের মতো হাত বুলিয়ে দাও না কেন? আমার মাথায় এখন আর চুল নেই বলে? না রে পাগলি,
এখন তোকে চুল ছাড়া আরো সুন্দর লাগে। এখন তো লোভই সামলাইতে পারি না তোর প্রতি। তাই নাকি? তাহলে আদর করো না কেন? সেদিন রাতে আদরে ভরিয়ে দিল মা আয়েশাকে। খুব আদর করলাম আমার জানটাকে। আমি তো জানতাম না এটাই ছিল আমার জানকে করা আমার শেষ আদর, তাহলে তো ওকে আরও বেশি করে আদর করে দিতাম। কথাগুলো বলে আফরান কেঁদে সাবিহার হাতটা খুব শক্ত করে ধরল। এত কঠোর মানুষটা এইভাবে কাঁদছে আজকে আমার সামনে। সত্যি ভালোবাসা খুবই অদ্ভুত এক ধরনের অনুভূতি। যেই ভালোবাসার মায়া একবার পড়লে সেই মায়া কাটানো খুবই কষ্টকর, মনে মনে বলল সাবিহা। আচ্ছা তারপর কি হলো? সাবিহা। আফরান চোখের জল মুছে আবার বলতে শুরু করল। পরের দিন সকালে আমি 10টার দিকে ঘুম থেকে উঠে হঠাৎ নিজের বুকের মধ্যে খুব ঠান্ডা অনুভব হতে লাগল। রাতে তো আমি আয়েশাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলাম। আমার বুকে এত ঠান্ডা অনুভূত হচ্ছে কেন? তাকিয়ে দেখলাম আয়েশা আমার বুকের মধ্যে একদম সোজা হয়ে ঘুমিয়ে আছে। ওর দেহটা পাথরের মতো শক্ত হয়ে আছে আর বরফের মতো ঠান্ডা। হঠাৎ মাথা এলো আয়েশা তো কখনো ভোর 5টার পর আর ঘুমিয়ে থাকে না। আমি আয়েশাকে খুব জোরে জোরে ডাকতে শুরু করলাম, কিন্তু ও একটুও নড়ছে না। আমার মনের মধ্যে কেমন যেন অস্বস্তিকর বোধ হতে লাগল। মন বারবার বলছে আয়েশার শ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখার জন্য, কিন্তু নিজেকে কেমন যেন নিঃস্ব মনে হচ্ছিল বারবার। তবুও সাহস নিয়ে হাতটা আয়েশার নাকের কাছে নিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার আয়েশা আমার বুকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আয়েশা বলে চিৎকার করে উঠলাম। বুকের মধ্যে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম ওর নিথর দেহটাকে। আমার চিৎকারে মা দৌড়ে আমার রুমে এলো, সাথে সব সার্ভেন্টরা। মা আমার কাছে এসে জিজ্ঞাসা করল, কাঁদছিস কেন? মা, আমার আয়েশা আমাকে রেখে হারিয়ে গেছে মা। প্লিজ তুমি ওকে বলো আমার কাছে ফিরে আসতে। প্লিজ বলো মা। মা ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, সাথে সব সার্ভেন্টরাও। কেউ আয়েশাকে আমার বুক থেকে নিতে পারছিল না। সবাই আমাকে বুঝাইতে লাগলো যে আয়েশার কষ্ট হচ্ছে এইভাবে। ওর দাফন কাজ সম্পন্ন করতে হবে। তবুও আমি আমার আয়েশাকে বুক থেকে নিতে দিচ্ছিলাম না। আমি বললাম তোমরা কেউ আমার আয়েশাকে কেড়ে নিবে না, আমার আয়েশা শুধু আমার বুকে থাকবে। মা, ফুফি, সোহরাব সবাই আমাকে বুঝিয়ে আমার বুক থেকে আমার আয়েশাকে নিয়ে গোসল করিয়ে খুব সুন্দর করে সাদা কাফনের কাপড় পরিয়ে দিল। তুমি জানো সাবিহা, আমার আয়েশার দিকে তাকিয়েছিলাম শুধু নিস্তব্ধ হয়ে। আমার সাদা পরীটা আজে সত্যিই কাফনের কাপড়ে আরও সাদা পরী হয়ে গেল। সবাই মিলে ওর দাফনের কাজ সম্পন্ন করল। আসার সময় সোহরাব আমাকে নিয়ে আসতে চাইলে আমি ওকে বললাম, তুই যা, আমি পরে আসব। আমি আয়েশার কবরের পাশে বসে বললাম, কেন আয়েশা, কেন? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে এইভাবে একা রেখে জ্যান্ত লাশ বানিয়ে চলে গেলে? তুমি তো বলেছিলে আমাকে রেখে কখনো হারিয়ে যাবে না, তাইলে কেন হারিয়ে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে আয়েশা। কিভাবে বাঁচব আমি? আমার বুকটা যে আজ খুব শূন্য শূন্য লাগছে তোমাকে ছাড়া। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমি আয়েশার কবরের পাশে বসে পাগলের মতো ওর সাথে কথা বলতে লাগলাম। সোহরাব এসে সবাই এসে জোর করে আমাকে বাসায় নিয়ে আসল। আমি পাগলের মতো চিৎকার করে বলতে লাগলাম, আমি আমার আয়েশার সাথেই থাকব, আমি যাব না। বাসায় এসেও বারবার আয়েশার কাছে ছুটে যেতে চাইলাম, তাই সবাই মিলে আমাকে রুমে বন্দি করে দিল। আমি রুমে এসে আয়েশার ছবি, ওর প্রত্যেকটা জিনিস ছুঁয়ে চিৎকার করে বলতে লাগলাম, প্লিজ আমাকে আমার আয়েশার কাছে যেতে দাও, কিন্তু ও আমার কোনো কথা শুনল না। আমার পাগলামি দিন দিন বাড়তে থাকল। আমার সারাক্ষণ শুধু আয়েশার কাছে যাওয়ার জন্য পাগলামি করতাম। বেঁচে থেকেও জ্যান্ত লাশ হয়ে গিয়েছিলাম আমি। মানসিক রোগীতে পরিণত হয়েছিলাম।
মা বাসায় ডক্টর এনে ট্রিটমেন্ট করাতো। তবুও আমার পাগলামি দিন দিন বেড়েই চলছিল। আমার পাগলামি দেখে মার চোখের পানি সারাক্ষণ ঝরতেই থাকত। একদিন মা আমার রুমে আসলে এসে আমার পাশে বসে বলতে শুরু করল, কেন এইভাবে পাগলামি করছিস বাবা? আয়েশা আর কখনো ফিরে আসবে না আমাদের মাঝে। তোর এই অবস্থা যে আমি সহ্য করতে পারছি না। কি করেছিস? নিজের অবস্থা আমি মা হয়ে নিজের ছেলেকে এইভাবে কষ্টে দেখতে পারছি না। আর আয়েশা তো তোকে বলেছিল তুই যেন ভালোভাবে থাকস, নিজের যেন কোনো ক্ষতি না করিস, তাহলে এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? আমি যে তোকে আর এইভাবে দেখতে পারছি না রে বাবা। প্লিজ আগের মতো হয়ে যা, অফিসে যা, একটু বাহিরে ঘুরে আয়, আর এইভাবে পাগলামি করিস না বাবা। কেঁদে কেঁদে কথাগুলো বলল মা। মার কথায় আমি নিজেকে কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। তারপর অফিসে যাওয়া শুরু করলাম আবার। কিন্তু আয়েশার ভালোবাসার প্রতি পাগলামি যে আমার কমছিল না, বরং আরো বাড়ছিল। আয়েশাকে নিজের বুকে ফিরে পেতে খুব ইচ্ছে করত। একদিন অফিস থেকে বাসায় এসে আয়েশার ছবি সামনে নিয়ে কাঁদতে লাগলাম। খুব ইচ্ছে করছিল আয়েশার কাছে চলে যেতে। একটা ছুরি নিয়ে নিজের হাতে পরপর 4টা কুচ দিল মো। সাথে সাথে হাত থেকে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ ঝাপসা হয়ে আসল। একসময় আমার দেহ ফ্লোরে লুটিয়ে পড়ল। পরের দিন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমার পাশে বসে মা আঁচল দিয়ে মুখ থেকে কাঁদছে। আমি মার হাতটা আলতো করে ধরলাম। মা আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, কেন এমন করলি আফরান? আয়েশার ভালোবাসা এত বেশি হয়ে গেল যে মাকে একা করে দিয়ে চলে যেতে চাইলি। বড্ড অভিমান নিয়ে কথাটা বলল মা। মা তেমন কিছুই না। আমার খুব কষ্ট হচ্ছিল মা। মা আমার বাঁ হাতটা নিয়ে মায়ের মাথায় রেখে বলল, আমার কসম কেটে বল, এখন থেকে নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আমি মায়ের কসম কেটে বললাম যে নিজের আর কোনো ক্ষতি করব না। সেই থেকে নিজেকে পাথরের মতো বানিয়ে নিলাম। আর কোনো ক্ষতি করলাম না নিজের। মায়ের কথা মতো চলতে লাগলাম। এইভাবে 1 বছর কেটে গেল। হঠাৎ একদিন মা খুব আবদার করতে লাগলো মায়ের সাথে তার বান্ধবীর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য। মায়ের আবদারটা আমার রাখতেই হলো। সেখানে গিয়ে চোখ আটকে গেল আমার একটা হলুদ পরীকে দেখে, যে হুবহু দেখতে আমার আয়েশার মতো। মাকে ইশারা করে বললাম, মা, মেয়েটা আয়েশার মতো দেখতে, তাই না? মাও দেখে বলল, হুম তাই তো, দেখতে খুব মিষ্টি তো মেয়েটা। বিয়ে বাড়িতে সারাক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দুটো শুধু আটকে রইল মেয়েটাতে। বাসায় এসে মা আমাকে বলল, আফরান, মেয়েটাকে কি তোর পছন্দ হয়েছে? সত্যি বলতে মা, মেয়েটাকে দেখে মনে হলো যেন আমার আয়েশা। আমি মেয়েটার সব খোঁজ নিয়ে এসেছি। মা আমাকে খুলে বলল, সেই থেকে জোর করে মেয়েটাকে আমার করে নিলাম। আমি আয়েশাকে হারিয়ে ফেলেছি আর সেই মেয়েটাকে হারাতে চাই না। তাই তো ওর ভালোবাসা পাওয়ার জন্য পাগলামি করি। আফরানের কথা শুনে সাবিহার আর বুঝতে বাকি রইল না যে সেই হলুদ পরীটা হল সাবিহা। সাবিহা আর আফরান বেশ কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসল। কেন যে আজ সাবিহার আফরান প্রতি ঘৃণা অনুভব হচ্ছে না, বরং অন্যরকম টান অনুভব হচ্ছে। আমি মায়ের রুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। আফরান: হুম, ঠিক আছে।
আফরান যাওয়ার পর সাবিহা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছাকাছি যেতে না যেতেই আফরানের কান্নার আওয়াজ শুনতে পেল। আজ আয়েশার জন্মদিন, তুই যে এই দিনে নিজেকে সামলে রাখতে পেরেছিস অনেক বেশি রে বাবা। তুই অনেক স্ট্রং। মা জানো আজ সাবিহাকে সবকিছু খুলে বলেছি। খুব ভালো করেছিস বাবা। আমি চাই ও জানুক আমার ছেলেটা রোবট নয়, ওর একটা মন আছে। যেই মনে আয়েশার জন্য ছিল হাজারো পাগলামি, আর সেই পাগলামিটা এখন আমি তোর চোখে সাবিহার জন্য দেখতে পাই। সাবিহা আর এক মুহূর্ত সেইখানে না দাঁড়িয়ে রুমে চলে আসল। অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর নিচে গিয়ে একজন সার্ভেন্টকে কি যেন বলল। রান্নাঘরে ঢুকে রাতের জন্য রান্না করতে লাগল। প্রায় 3 ঘন্টা পর রান্না শেষে ফ্রেশ হয়ে আবার মায়ের রুমের দিকে পা বাড়াল সাবিহা। মা আসব? আয় মা। মা উনি থাকুক। ছেলেটা আমার মায়ের কোলে মাথা রাখে না অনেক দিন। আপনি খুব ভালোবাসেন ওনাকে তাই না মা? ও ছাড়া তো আমার কেউ নেই রে। এখন আরেকটা মানুষ আছে, তাকেও আমি খুব ভালোবাসি। আর সেই মানুষটা হলো আমার লক্ষ্মী বৌমাটা। সাবিমা তার শাশুড়ির কথায় হালকা হেসে বলল, 10 মিনিটের মধ্যে নিচে নেমে আসুন। কেন রে? আজ কোনো প্রশ্ন করবেন না, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে আসছি। সোহরাব ভাইয়া আসব? ওহ সাবিহা এসো। 10 মিনিটের মধ্যে নিচে চলে আসুন। ওকে ম্যাম। সবাইকে ডেকে সাবিহা নিচে ড্রয়িং রুমে চলে আসল। খাবার সব সাজানো হয়ে গেছে। সব আয়োজন পারফেক্টভাবে হয়েছে। এখন শুধু সবার নিচে আসার অপেক্ষা। কিছুক্ষণ পর আফরান, সোহরাব, মা নিচে নেমে এসে অবাক হয়ে তাকিয়ে রইল। পুরো ড্রয়িং রুম খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে শুধু বেলুন আর বেলুন। আর বড় করে আয়েশার একটা ছবি টানানো। বেলুনগুলোর মাঝে একটা খুব সুন্দর চকলেট কেক রাখা। সবাই সাবিহার কাছে এসে বলল, এইসব? আমি তোমাদের কিছু বলতে চাই। বলো। আফরান, আপনি তো বলেন আমি দেখতে একদম আয়েশার মতো, তাহলে আমি কি আজ আয়েশার হয়ে বার্থডে সেলিব্রেট করতে পারি না? কিন্তু তুমি কি করে জানলে? আপনি যখন মার সাথে কথা বলছিলেন তখন শুনেছি। খারাপ লাগলে আমায় ক্ষমা করে দিবেন। আমি সাবিহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আফরান খুব শক্ত করে জড়িয়ে ধরল ওকে। থ্যাঙ্কস ইউ সো মাচ আফরান, আয়েশার বার্থডে এইভাবে সেলিব্রেট করার জন্য। সবাই দেখছে। রুমে গিয়ে জড়িয়ে ধরবেন, এখন ছাড়েন। কথাটা বলে হি 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 করে হেসে দিল সাবিহা। আফরান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সাবিহার হাসির দিকে। তারপর বলল, আয়েশার ছবিটা কোথায় পেলে? আপনার গোপন ড্রয়ারে। গোপন ড্রয়ার মানে? কিছু না। এখন চলুন তাড়াতাড়ি কেক কাটি। সাবিহা আর আফরান দুইজন মিলে কেক কাটল। ডিনার শেষে সাবিহার শাশুড়ি সাবিহাকে জড়িয়ে ধরে বলল, তুই আসলেই খুব রক্ষী রে মা। আর তোর মনটাও খুব ভালো। তোর জায়গায় অন্য কেউ হলে আয়েশার স্মৃতি ও কাউকে মনে করতে দিত না। তুই একদম আয়েশার মতো লক্ষ্মী। সাবিহা ও তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, দোয়া করবেন মা। যতদিন বাঁচি ততদিন যেন আপনাদের সাথে ভালো সুখী থাকতে পারি। সাবিহার শাশুড়ি সাবিহার কপালে চুমু এঁকে দিল তারপর একজোড়া হাতের বালা পরিয়ে দিল সাবিহার হাতে। সবাই চলে যাওয়ার পর সাবিহা সার্ভেন্টদেরকে বলল সব গুছিয়ে ফেলতে, তারপর রুমে চলে আসল। রুমে এসে দেখল পুরো রুম অন্ধকার। কি হলো, আফরান তো একটু আগে রুমে এসেছিল, তাহলে কোথায় গেল? আর পুরো রুম অন্ধকার কেন? সাবিহা আফরান বলে ডাকতে যাবে তখনই কেউ ওকে পিছনে থেকে জড়িয়ে ধরল। তারপর ওর ঘাড়ে নিজের মুখ ডুবাল।
স্পর্শগুলো সাবিহার অচেনা নয়। সাবিহা আমতা আমতা করে বলল, আফরান, চুপ, আজ কোনো কথা বলবে না। ছাড়ুন না, তুমিই বলেছিলে রুমে এসে তোমাকে জড়িয়ে ধরতে। সাবিহা লজ্জায় সামনের দিকে ফিরে আফরানকে জড়িয়ে ধরল। তারপর আফরানের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আফরান, জানেন আমি আপনার ভালোবাসার পাগলামিতে পাগল হয়ে গেছি। আপনার ভালোবাসার পাগলামির ভালোবাসায় পড়ে গেছি। আমার আগের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা করে দিবেন আমায়, আমি বুঝতে পারিনি আপনার ভালোবাসার পাগলামি। চুপ। সাবিহাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল আফরান। তারপর দরজা লাগিয়ে এসে সাবিহার পাশাপাশি শুয়ে পড়ল। ভালোবাসি তোমাকে বউ, আমিও ভালোবাসি আপনাকে। আজ আমি তোমাকে আদরে ভরিয়ে দিতে চাই বউ। সাবিহা লজ্জায় আর কিছু বলল না। আফরান আবার বলতে লাগল, তুমি কি আদর নিতে রাজি আছো? সাবিহা মাথা নেড়ে সায় দিল। পুরো রাতটা ভরে গেল সাবিহা আর আফরানের ভালোবাসায়। আজ ভালোবাসার সম্মতিতে এক হয়েছে দুটো হৃদয়। দুজন ডুবে গেছে দুজনের মাঝে। আজ কোনো বাধা নেই, জোর নেই, আছে শুধু দুজনের প্রতি দুজনের ভালোবাসার পাগলামি। সকালবেলা চোখ মেলে সাবিহা আফরানের মুখের দিকে তাকিয়ে দেখল আফরান ডেব ডেব চোখে তার দিকে তাকিয়ে আছে। সাবিহা আফরান দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং বউ। এইভাবে তাকিয়ে আছেন কেন? আদর করতে ইচ্ছে করতাছে বউটাকে। এত আদর লাগবে না আমার। আপনার ভালোবাসার পাগলামিতে এমনিতেই আমি পাগল হয়ে গেছি, হি হি করে হেসে বলল সাবিহা। তাই নাকি? ভ্রু কুঁচকে বলল আফরান। হুম, তাই। এখনই সরুন, ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা বানাতে হবে। এত সার্ভেন্ট কি রেখেছি আমার বউটা কাজ করার জন্য? আমি থাকতে আপনারা অন্য কারো হাতের বানানো নাস্তা খাবেন কেন? আর বিশেষ করে মা খুব পছন্দ করেন আমার হাতের রান্না করা খাবার। আচ্ছা, যেও একটু আদর করে দেই এখন। সাবিহা ঠোঁটের দিকে এগুতে এগুতে বলল আফরান। জি না। আফরানকে ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে গেল সাবিহা। এইটার ফল কিন্তু ভালো হবে না। দুষ্টু হাসি দিয়ে বলল আফরান। ঠিক আছে, পরে দেখা যাবে। হাসতে হাসতে কথাটা বলে সাবিহা একটা হলুদ কালার শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিল সাবিহা। এখন সবাইকে ডাকার পালা। শাশুড়ির রুমের দরজা নক করে শাশুড়িকে ডেকে আসল সাবিহা। আফরান ও নিচে এসে সবার জন্য অপেক্ষা করতে লাগল। সাবিহা সোহরাবের রুমের দরজা নক করল। সোহরাব রুমের দরজা খুলে সাবিহাকে কি যেন কাজ আছে বলে রুমে দাঁড় করিয়ে রাখল। হঠাৎ সোহরাব সাবিহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। সাবিহা ভয় বলে উঠল, কি করছেন আপনি সোহরাব, ছাড়ুন আমায়। চিৎকার করে কথাটা বলে উঠল সাবিহা। কাম ডাউন সাবিহা, আমার কথাটা শুনো প্লিজ। কি কথা শুনবো আমি? ছাড়ুন আমাকে। সোহরাব সাবিহার হাতে ধরে বলতে লাগল, দেখো সাবিহা, আমি তোমাকে ভালোবাসি। আর ওই দিন আমি নিজের চোখে দেখেছি আফরান তোমাকে খুব মারে। আর আমি এটাও জানি তুমি আফরানকে ভালোবাসো না। চলো আমরা দুইজন পালিয়ে যাই। অপরদিকে সাবিহা আসছিল না দেখে আফরান সাবিহাকে ডাকতে গিয়ে এইসব দেখে রেগে আগুন হয়ে আছে। এক টানে সোহরাবের হাত ছাড়িয়ে সাবিহাকে নিজের বুকের মধ্যে এনে জড়িয়ে ধরল আফরান। তোর সাহস হলো কি করে সাবিহার হাত ধরার? আফরান দেখ, আর কোনো কথা শুনতে চাই না তোর। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর কোনোদিন ও যেন তোকে সাবিহার আশেপাশে না দেখি। আরেকটা কথা, মা যেন এইসব কোনোভাবেই বুঝতে না পারে। বুঝতে পারলে এর পরিণাম খুব খারাপ হবে।
সাবিহা আফরানকে কিছু বলতে যাবে তখনই আফরান বলে উঠল, তোমার কিছু বলতে হবে না। আমি জানি সব দোষ সোহরাবের। আমি তোমাকে ভুল বুঝিনি। আমি আগে থেকেই বুঝতে পেরেছি সোহরাবের নজর তোমার উপর। আফরানের কথা শুনে সাবিহার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আরও শক্ত করে সাবিহাকে জড়িয়ে ধরল আফরান। 1 বছর পর হাসপাতালে ওটির সামনে বসে আছে আফরান আর ওর মা। কিছুক্ষণ আগে সাবিহাকে নিয়ে হাসপাতালে এসেছে সে। সাবিহা মা হতে যাচ্ছে। এই 1 বছরে অনেক খুশিতে ভরিয়ে দিয়েছে সাবিহা আফরানের জীবনটাকে। আজ আফরানের ভুলের জন্য সাবিহা মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে মা সন্তান দুইজনকে বাঁচানো অনেক হার্ড। সাবিহার বাচ্চা সাবিহা দুজনই খুব ভালো ছিল। আজ এই দশা শুধু আফরানের জন্য। ওদের কিছু হলে আফরান মরে যাবে। সকালবেলা আফরানকে অনেক ডেকেছিল সাবিহা, কিন্তু আফরান সারারাত অফিসের একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করেছে, তাই গভীর ঘুমে তলিয়েছিল সে। রুমে পানি না থাকায় আফরানকে অনেক ডেকেছিল সাবিহা। 9 মাস চলছিল তার প্রেগনেন্সির, তাই সে নিচে যায় না একা একা যদি কিছু হয়ে যায়। কিন্তু আজ তার ভয়টা সত্যি হয়ে গেল। আফরানকে ডেকে কোনো সাড়া না পেয়ে পিপাসায় সে নিজেই গেল পানি আনতে। সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেল সাবিহা। সাবিহার চিৎকারে আফরান সার্ভেন্ট সবাই দৌড়ে এসে দেখে সিঁড়ি দিয়ে রক্ত গড়গড়িয়ে পড়ছে। কথাগুলো মনে করে পাগলের মতো কাঁদতে লাগল আফরান। আফরানের মা সেই কখন থেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু আফরান পাগলের মতো কেঁদেই যাচ্ছে। তার বারবার মনে পড়ছে গাড়িতে তার বুকে মাথা রেখে সাবিহার বলা শেষ কথাগুলো। হাসপাতালে নিয়ে আসার সময় ব্যথায় কুকরাতে কুকরাতে আফরানের বুকে মাথা রেখে সাবিহা বলেছিল, আফরান আপনি নিজের খেয়াল রাখবেন। আজ যদি কিছু হয়ে যায় তাহলে আপনি একদম ভেঙে পড়বেন না। আয়েশা আপনাকে ছেড়ে যাওয়াতে যেভাবে পাগলামি করেছিলেন সেইভাবে একদম পাগলামি করবেন না। আর আপনার ভালোবাসার পাগলামিটা সত্যি পাগল করে দিবে যে কোনো মানুষকে। আমি সারা জীবন আপনার এই ভালোবাসার পাগলামিটা দেখতে চাই, আমার জন্য সারা জীবন। সাবিহার কথাগুলো শুনে আফরান সাবিহাকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছিল। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ওটির ভিতর থেকে এখনো কোনো ডাক্তার বেরিয়ে আসছে না। তাহলে কি সাবিহাকে বাঁচাতে পারবে না তারা? কথাটা ভাবতে ভাবতে আফরান উঠে দাঁড়াল। কোথায় যাচ্ছিস? তুমি এখানে থেকো মা, আমি আসছি। আমি পারছি না আমার সাবিহার কষ্ট দেখতে। কিন্তু মায়ের কথার আর কোনো উত্তর না দিয়ে আফরান গাড়ি নিয়ে চলে আসল কবরস্থানের কাছে। গাড়ি থেকে নেমে কবরস্থানের সামনে দাঁড়িয়ে চোখের জল অনবরত ঝরতে লাগল আফরানের। সে আজ তার আয়েশার কবরের কাছে এসেছে। আয়েশা, তুমি জানো, সাবিহা আজ আমার ভুলের জন্য মৃত্যুর সাথে লড়ছে। আমি এত ইরেসপন্সিবল কি করে হলাম? আজ যদি সাবিহার কিছু হয় আমিও শেষ হয়ে যাব আয়েশা। তুমি চলে যাওয়ার পর সাবিহা আমাকে বাঁচতে শিখিয়েছে, আজ ওর কিছু হলে আর কাকে নিয়ে বাঁচব আমি? হঠাৎ আফরানের ফোন বেজে উঠল। তাকিয়ে দেখল মায়ের ফোন। ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে যা শুনল, শুনে আর এক মুহূর্ত ও দেরি করল না। সে গাড়িতে ওঠে তাড়াতাড়ি করে হসপিটালে এসে দৌড়ে গিয়ে একটি কেবিনে ঢুকল। কেবিনে ঢুকে হাঁটু গেড়ে বসে কেঁদে দিল আফরান। এই কান্না কষ্টের কান্না না, এই কান্না তার সাবিহাকে ফিরে পাওয়ার কান্না। এই কান্না তার আজ বাবা হওয়ায় খুশির কান্না। আজ আফরান বাবা হয়েছে, ফুটফুটে একটা মেয়ে হয়েছে তার, দেখতে একদম সাবিহার মতো, কিন্তু হলুদ পরি না, সাদা পরি। আফরান উঠে সাবিহার হাতটা শক্ত করে ধরে এলোপাথারি কিস করতে লাগল। তারপর মেয়ের কপালে আলতোভাবে চুমু দিল। সাবিহা আফরানের দিকে তাকিয়ে বলল, এই দেখো তোমার মেয়েটা কত কিউট হয়েছে।
তোমার আয়ানা একদম তোমার মতো কিউট হয়েছে। আফরান সাবিহার কথা শুনে হেসে দিল। সাবিহা আফরানের হাতটা শক্ত করে ধরে একটা চুমু দিয়ে বলল, বলেছিলাম না আমি সারা জীবন তোমার ভালোবাসার পাগলামি দেখতে চাই। এখন আমি আর আমার মেয়ে দুজন মিলে দেখব আপনার ভালোবাসার পাগলামি। আফরান চৌধুরী। সমাপ্ত।